নতুন এক মিশনে নেমেছে অপরা আর কথা। মিশনের নাম কিয়ান ভাইয়ের পেইন্টিং রহস্য। অপরা ওই যে ছবিখানার একাংশ দেখতে পেল, তারপর থেকে তার ঘুম নেই। এর পেছনে বড় একটি কারণ, পেইন্টিংয়ে যেই ব্যক্তিটি ছিলেন, তিনি নারী। এর থেকেও বড় বিষয়, পেইন্টিংয়ের নারীটি যে শাড়ি পরেছে, সেই রকম একটা শাড়ি অপরারও রয়েছে। আঁচল খানা দেখতে পেয়েই হৃদয়টা কেমন করে উঠেছিল। না, এই রহস্য উন্মোচন না করা অবধি শান্তি নেই। অপরা আর কথা এখন চুপিসারে কিয়ান ভাইয়ের কক্ষে প্রবেশ করবে। তার আগে দেখে নেওয়া জরুরি, মানুষগুলো ঘুমল কিনা। কিয়ান ভাইয়া অবশ্য বাসা নেই। তিনি আজ দোকানে রয়েছেন। কাল বড় একটা অর্ডার আছে। সেটির সমস্ত দায়িত্ব তার ঘাড়ে। আর এই সুযোগটাই অপরার হৃদয়কে মিশনে নামতে বাধ্য করেছে। আর তার সঙ্গী হয়েছে কথাকলি। মেয়েটা ঘুমু ঘুমু চোখে উঠলেও এখন তার ঘুম পালিয়ে গেছে। এ রকম মিশনে ভীষণ আগ্রহ তার। যখন শুনল ভাইয়ার ঘরে মিশন, তখন তো কথাই নেই। ওর বরাবরই ভাইয়ার রুমটা ঘেঁটে দেখার বড় ইচ্ছে। তবে হয়ে ওঠে না। মানুষটা তো আর অয়ন ভাই নয়। মানুষটা যে বড় শীতল প্রকৃতির, যার মাঝে আহামরি কিছু নেই, একদমই নিস্তেজ। কিন্তু অপুবু যখন বলল ভাইয়া বিশেষ এক পেইন্টিং করেছে, তখনই ওর মস্তিষ্ক থেকে ঘুমের দল পালিয়েছে। এমন মুখরোচক খবরটা সে জানে না, এই বিষয়টা বড় অবাক করেছে। তবে শেষমেশ সে মেনে নিয়েছে, পৃথিবীর সবাই তো সব জানবে না, তাই না? সেই জন্যই তো কিয়ান ভাইয়ের পেইন্টিং রহস্যের খবর অপুবু থেকে জানতে হল। আহারে কথা, এই দিন এল তার জীবনে, যেখানে সকল ঘটনা সবার আগে তার কানে আসে, সেখানে নিজ ভাইয়ের গোপন রহস্যই কি না অপুবু থেকে শুনতে হল। মেজাজ কিছুটা খারাপই হল বটে, তবে বেশি ভাবার সুযোগ হল না। তার পূর্বেই মাথায় ইস্তাঘা পড়ল। আর সেটি দিল। অপুবু, কি রে, কোন ধ্যানে তুই? মাথায় হাত বুলাতে বুলাতে কথা বলল। এটা ঠিক হলো অপুবু? কোনটা? তোকে মা রলাম তাই না? তাহলে সব খবর সবার আগে আমার কানে পৌঁছায়। অথচ ভাইয়ার এই রহস্যের কথা এখন জানলাম আমি। অপরা বেশ ভাব নিয়ে দাঁড়াল। কোমরের দুপাশে হাত রেখে একটু কাশল, যেন গলা পরিষ্কার করে নেবার প্রয়াস। অপুবু, তুমি জানলে কেমন করে? আরে আমি দেখেছি, চা দিতে এসে দেখেছিলাম, তাকিয়েছি বিধায় ঘর থেকে বের করে দিল। ইস, ভারী অন্যায় তো। অপরা আর চোখে তাকাল। কথা তাকে ইমোশনাল করে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু না, সে ইমোশনাল হবে না। ঘর থেকে বের করে দেওয়া অস্বাভাবিক না, ওটা ওর নিজের ঘর নয়। ও ফোঁস করে দম ফেলল। তারপর বলল, তুই নিজের ঘরগুলো দেখে আয়। সবাই ঘুমিয়েছে কি না, আমি অয়ন ভাইয়ের ঘরটা দেখে আসি। আচ্ছা। কথা চলল নিচের তলার ঘরগুলো চেক করতে। আর অপরা এল অয়নের ঘরের কাছে। ছেলেটা অসম্ভব ব রাত ভোর প্রেম করে। ফোনে কথা বলা যেন শেষ হয় না। 1 ঘন্টা আগেও দেখে গিয়েছে নীলাপুর সাথে রোমান্স চলছে। ব স্বাভাবিকভাবেই এ বাড়ির প্রায় সকলের রুমের দরজাগুলোই ভিড়ানো থাকে। তবে পুরোপুরি লক নয়, সেই জন্য সবার ঘর চেক করা সহজ হয়ে গেল। অপরা বুক ভরে দম নিয়ে অয়নের রুমের দরজাটা খুলল। সমস্ত রুম অন্ধকার। সে ধীরে ধীরে পা টিপে টিপে ঘরের ভেতর প্রবেশ করল। অয়ন উবু হয়ে শুয়ে আছে। বালিশ একদম চেপে ধরে, যেন ওটা বালিশ নয়, বউ হয়। অপরার মাথায় এমন বাজে একটা চিন্তা এসে যাওয়াতে ও নাউজুবিল্লাহ পড়ল। আজকাল মাথায় সারাক্ষণ দুষ্টুমি চলে। নিজ ভাবনায় হেসে ফেলল ও। একটু নিচু হয়ে অয়নকে ভালো মতন দেখতে লাগল। আহারে, কি এক নিষ্পাপ মুখখানি! কিন্তু এই ব্যক্তি যে মোটেও নিষ্পাপ নয়, বরং ভারী দুষ্টু লোক। এই তো সেদিন নীলাপুকে ফোনের এপাশ থেকে চুমু দিচ্ছিল, আর সেই দৃশ্যটি অপরা দেখে লজ্জায় মিয়ে যাচ্ছিল। যাক, সেসব পুরনো কথা। অপরার কাজ শেষ। অয়ন ভাই মোটামুটি ঘুমিয়ে জল। ও রুম থেকে যাওয়ার পূর্বে আরেকবার অয়নকে দেখে নিল। তারপর ভেংচি কেটে বলল, ইদ্দব ছেলে। অয়নের মুখোমুখি এ কথা অপরা বলতে পারবে না, তবে কখনো সখনো ছেলেটাকে ভারী সব কথা শুনিয়ে দেয় ও। যখন মাথা গরম থাকে, রাগ হয়, তখন কত কিছু যে বলে ফেলে। একবার তো অয়নের গাল কামড়ে দিয়েছিল। সেটার দাগ ছিল প্রায় 3 বছর। ওসব যদিও ছোটবেলার কাহিনী, তবে ভাবতেই অপরার হাসি পায়। ও হাসতে হাসতে করিডোরে চলে এল। এদিকে কথাও সবার ঘর চেক করে এসেছে। দাদিজান তো আগে ভাগেই ঘুমিয়ে পড়েন।
আর বাকি রাও ঘুমিয়ে পড়েছে। সব মিলিয়ে ময়দান ফাঁকা। অপরা আর কথা মিশনের প্রথম ধাপ সফল হওয়াতে হাত মেলাল। তারপর এগিয়ে গেল কিয়ানের ঘরের দিকে। যেতে যেতে কথা বলল, অপুবু, বল, যদি কিয়ান ভাইয়ের ঘরে ছবিটা না পাই। তুমি যেহেতু ছবিটা দেখেছিলে, তাই সন্দেহ করেছে নিশ্চিত। ঘরে তো নাও রাখতে পারে। তাহলে চিলেকোঠার ঘরে যাব, ওখানে। হু হু, সেদিন কিয়ান ভাইকে সেখানে দেখেছি। কথাটা বলেই কিয়ানের ঘরের দরজা খুলল অপরা। সঙ্গে সঙ্গে রঙের দারুণ সুবাস নাকে এসে ধরা দিল। মেয়েটির বুকের ভেতরটা রহস্যময়ী হয়ে গেল। ঠোঁটে এল হাসি। ও আর কথা ঘরের ভেতর প্রবেশ করল। লাইট জ্বালাতেই ঘরের চারপাশে অনেকগুলো পেইন্টিং দেখা গেল। ক্যানভাসে রং তুলির সাহায্যে দারুণ সব কাজ। অপরা এগুলোর মর্ম বুঝলেও বাড়ির অনেকেই এসবের মূল্য বুঝে না। এর কারণ, এ থেকে আহামরি টাকা আসে না। সবার মতে কিয়ান অনেক ভালো কিছু করতে পারত, যদি না রং তুলির পেছনে সময় নষ্ট না করত। কত বিচিত্র কথা সবার, অথচ কিয়ান নীরবে নিজের কাজ করে যাচ্ছে। অপুবু, কথার ডাকে ঘোর ভাঙল অপরার। ও দ্রুত এদিকটা এল। কথা একটা ক্যানভাস দেখিয়ে বলল, এটা। অপরা ক্যানভাস হাতে তুলে নিল। এখানেও একটা মেয়ের ছবি, শাড়ি পরা। তবে এটা সেই পেইন্টিংটা নয়। এটা অর্ডারের কাজ, সেটা বোঝাই যাচ্ছে। অপরা হতাশার সুরে বলল, না। ফের ঘাটাঘাটি শুরু হল। সমস্ত পেইন্টিং ঘেটে দুজন একে অপরের দিক তাকাল। উহু নেই। তার মানে পেইন্টিংটা চিলেকোঠার ঘরে রাখা। কথা, চিলেকোঠার ঘরে চল। ওরা দ্রুত সব আগের জায়গায় রেখে চিলেকোঠার ঘরে ছুটল। ঘরটা বেশ নোংরা হয়ে আছে। সেই সাথে লাইটটাও কাজ করছে না। সম্ভবত অনেক দিন পূর্বেই নষ্ট হয়েছে। সাধারণত এ ঘরে কারো আসা যাওয়া হয় না। সেই জন্যই খেয়াল করা হয়নি। সিঁড়ির লাইট থেকে যতটুকু আলো আসছে, তাতে কিছুই বোঝা যাচ্ছে না। অপরা ফিসফিসিয়ে বলল, ফোন নিয়ে আয়। এভাবে দেখতে পারবো না। কথা মাথা নাড়িয়ে চলে গেল। সে ভীষণ উল্লাসিত এই কাজে। বেশ মজাও লাগছে। কেমন একটা উত্তেজনা শরীর জুড়ে। কথা যেতেই অপরা একটু খোঁজার চেষ্টা করল। তবে লাভ হচ্ছে না। আলোর তেমন বিচরণ নেই। আধারে ডুবা সমস্ত ঘর। অপরা হাতের ময়লা পরিষ্কার করে যেই না ঘুরবে অমনি একটি শক্তপোক্ত হাত তাকে ঝাপটে ধরল। শুরুতেই বলল, চোর, চোর, চোর। বাড়িতে চোর ঢুকেছে। তারপর যখন বুঝল হাতের বাঁধনে যে আটকে আছে সে ছেলে নয়, বরং মেয়ে, তখন চোর শব্দটি পরিবর্তন করে ডাকল, চুন্নি, চুন্নি। চোর না, চুন্নি। বাড়িতে চুন্নি ঢুকেছে। তোমরা কোথায় আছো? বাড়িতে চুন্নি ঢুকেছে। বাবা, চাচ্চু, দ্রুত আসো। চোর ঢুকেছে। থমথমে মুখে দাঁড়িয়ে সবাই। অপরার মুখ লজ্জায় রক্তিম হয়ে আছে। এমন অপমান এ জীবনে হয়নি সে। শেষমেশ তাকে চুন্নি বলা হলো। বিষয়টা একেবারেই মানা যায় না। তবে কিছু বলবে সেই উপায়টিও নেই। অয়নের রগরগে গলার সুরে প্রতিবেশী রাও জেগে উঠেছে। একেকজনের হাতে একেকটা অস্ত্র। কারো হাতে লাঠি, আর কারো হাতে ঝাঁটা। এদিকে কথাকলি চুপ। সে কোনো মতে নিজেকে বাঁচিয়ে তোলার প্রয়াস করছে। অয়নের বাবা এবার মুখ খুললেন। ছেলের দিকে তাকিয়ে বললেন, এই কাণ্ডটা না করলে হতো না? অয়ন কি বলবে? সে কি জানত নাকি চুন্নি বলে যাকে ধরেছে সে আর কেউ নয়, বরং অপরা। ও বুক ভরে দম নিল। অপরা যখন ঘরে প্রবেশ করেছিল, তখনই ওর ঘুম ভেঙে যায়। শেষমেশ চিলেকোঠার ঘরে কারো অবস্থানের টের হয়। আর তখনই কাণ্ডটা ঘটিয়ে ফেলে সে। রুবিনা একটু লেট করে এসেছে। সে গতরাতে ঘুমের ঔষধ খেয়েছিল। তাই সজাগ পেতে লেট হল। ও এসে কথার কাছে দাঁড়াল। কি রে, সবাই চুপ কেন? চোর কোথায়? কথা শুকনো ঢোক গিলল। তারপর অপুবু দিকে চাইল। আহারে, বেচারি। অপুবুকে চোর ভেবেছে অয়ন ভাইয়া। রুবিনার চোখ বড় হয়ে গেল। সে তাকালো অয়নের মুখের দিকে। অয়ন মেকি হাসি দিয়ে নিজের সাফাই দেওয়ার প্রয়াস করল। অতঃপর চারপাশে পুরো বিষয়টা ছড়িয়ে গেল। প্রতিবেশী হেসে যায় যায় অবস্থা। শেষমেশ অপরাকে চোর মনে করল অয়ন। আহারে অপু, বেচারির সাথে কি তামাশাই না হল। সকলে যখন চলে গেল অপরা প্রায় কেঁদে ফেলল। শব্দ করে ছোট গিন্নি এসে মাথায় হাত রাখলেন। বোকার মতন কাঁদছিস কেন? আমাকে চুন্নি বলেছে অয়ন ভাই। ইচ্ছে করে এমন করেছে। এবার অয়ন জবাব দিল, বললেই হলো, আমি ইচ্ছে করে করেছি। দোষ তো তোর।
এইভাবে রাত বিরেতে চিলেকোঠার ঘরে কেন গিয়েছিস? ইচ্ছে হয়েছে তাই গিয়েছি। আপনি কেন চুন্নি বলে চেঁচালেন? আমি কি দেখতে পেয়েছি ওখানে চুন্নির বদলে তুই দাঁড়িয়ে? অপরা আর কথা বলল না। মেয়েটার সাথে কি এক ঘটনা ঘটে গেল। ও দাদিজানের ঘরে গিয়ে বসল। অসুস্থ থাকায় তিনি উঠে আসতে পারেন না। অপরা গিয়ে সোজাসুজি অভিযোগ করল, আমি এ বাড়িতে থাকব না। থাকব না একদম। আমাকে চুন্নি বলেছে, চুলে টানও দিয়েছে। আরেকটু হলে পিঠে 2-4টে থা পপ ও বসে যেত। কাঁদতে কাঁদতে বলল মেয়েটি। সবাই পিছু পিছু এ ঘরেই এসেছে। দাদিজান হতাশ। সব সময় ওদের দুটোর ঝামেলা হয়। অন্যদিকে কিয়ানের সাথে বরাবরই অপরার মসৃণ সম্পর্ক। দোষটা তাহলে অপরার নয়, বরং অয়নেরই। কিন্তু এখন বেশি কিছু বলা যাবে না, নতুবা কথা আর বাড়তে থাকবে। তিনি সকলকে যেতে বললেন। আর অপরার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, অপু, আমার কাছেই থাক তুই। তোর অভিযোগ সব শুনব। ঠিক আছে। দাদিজানের ঘর থেকে বের হয়ে অয়ন মনে মনে অপরাকে উদ্ধার করতে লাগল। মেয়েটা এই রাত বিরেতে ঘোরাঘুরি কেন করছিল? বিষয়টা বড় রহস্যময় লাগছে। ও যখন বিড়বিড় করছে, তখনই নীলার মেসেজ এল। মেয়েটি জানতে চেয়েছে তাদের বাড়িতে কি হয়েছে। অয়ন ঠোঁট কামড়ে রইল, তাহলে পাড়ার শেষ মাথাতেও ঘটনা পৌঁছে গেছে। তবু পুরো বিষয়টা নীলাকে জানালো অয়ন। মেয়েটা শিন করে সরাসরি কল করল। অয়ন আড়াল হয়ে কল রিসিভ করল। শুরুতেই শুনতে পেল নীলার হাসি। অসম্ভব সুন্দর হাসির শব্দ। মন ভরে গ্রহণ করতে লাগল ও। এক পর্যায়ে নীলা বলল, অয়ন, তুমি দেখি মেয়েটার সাথে ঝামেলা করেই যাচ্ছ। এর জন্য কিন্তু তুমি দোষী। ও মা, আমি কি করলাম? সেই যে ছোটবেলায় অপরাকে বোকা বানিয়ে আমার কাছে পাঠিয়েছিলে, বউ হতে চাই যেন বলে। সেই কাহিনীর পর থেকেই ওর সাথে আমার নানান ঘটনা ঘটতেই থাকে। মন্দ কি হুম, ওকে তোমার বউ হলে ভালোই লাগবে। আচ্ছা, চিবিয়ে বলল অয়ন। নীলা হাসি থামাতে পারছে না। তবু কোনো মতে নিজেকে সামলে বলল, হুম হুম। তাহলে তোমার দেখি সতীন আনার বড় শখ। নীলা আর কথা বাড়াল না। হেসে বলল, যাই হোক, তুমি কাল ভার্সিটি যাবে তো? যেতে তো হবেই। গুরুত্বপূর্ণ ক্লাস আছে। আচ্ছা, আমি অপেক্ষা করব। ব্রেক টাইমে দেখা করিও। ঠিক আছে। কথা শেষ করে পেছনে ফিরতেই কথার দেখা মিলল। মেয়েটা ঠোঁট কামড়ে তাকিয়ে আছে। অয়ন কিছু বলবে তার পূর্বেই কথা বলল, চাচ্চুকে বললে কেমন হয়? অয়ন ভ্রু কুচকে তাকাল। অপরা সাথে থেকে থেকে কথাকলির স্বভাবটাও বিগড়ে গিয়েছে। মেয়েটা হাত চুলকাচ্ছে। অর্থাৎ চাই তার। বড় ভাইয়ের সাথে বেয়াদবি? বড় সাহস হয়েছে রে। হাড় ভাঙ, লেটের পাবি। কথা শুকনো ঢোক গিলল। অয়ন ভাইকে দিয়ে বিশ্বাস নেই। ও মেকি হাসি দিয়ে বলল, ঠিক আছে বলবো না। কথা চলে গেল। অয়ন সেদিকে তাকিয়ে হতাশ। কতদিন এভাবে ঘটনা লুকিয়ে রাখবে? বিষয়টা বড় চিন্তার ঠেকেছে। ভোর রাতে কিয়ানের আগমন ঘটল। সে শুনেছে রাতের ঘটনা। আর ঘটনা শুনেই কিছু একটা বুঝতে পেরেছে। ভাগ্যের জোরে দরজা খুলে দিল অপরা। চোখ মুখ লাল, দেখলেই মায়া হয়। কিয়ান মৃদু কণ্ঠে বলল, কেঁদেছ নাকি? অপরার ইচ্ছে হল সমস্ত অভিযোগ ঢেলে জানাতে। তবে পারল না, শুধু মাথা দোলাল। কিয়ান শুকনো ঢোক গিলল। তারপর সোজা দোতলায় উঠে গেল। সেদিকে তাকিয়ে অপরার কান্না পাচ্ছে। কেন পাচ্ছে সেটি অবশ্য সে জানে না। এদিকে কিয়ান সোজা চিলেকোঠার ঘরে চলে এসেছে। ছবিটা এখানেই রাখা। সে বড় যত্ন করে লুকিয়ে রেখেছে। ছবিখানা সুরক্ষিত আছে দেখে স্বস্তি মিলল। তবে অপরার আগ্রহ ওকে চিন্তায় ফেলে দিচ্ছে। ও ছবিখানা দেখে এসে নিচে নামল। দেখল তখনও মেয়েটি সোফায় বসে আছে। দুজনের চোখাচোখি হল। কিয়ান বলল, ঘুমাতে যাও। শরীর খারাপ করবে। অপরা ওঠেই যাচ্ছিল। অমন সময় অয়নের গলা শোনা গেল, ঘুমাবে কেন? না ঘুমিয়ে সমস্ত বাড়ি ভূতের মতন ঘুরঘুর করবে। আর আমি চুন্নি বললেই দোষ। অপরার কিছু বলতে হল না। কিয়ানই বলল, দোষ শুধুই অপু সেটা বলছি না। কিঞ্চিত দোষ আমারও আছে। আমি মুখ না দেখেই চুন্নি বলে ফেলেছি। তবে কথা হচ্ছে, রাত বিরেতে চিলেকোঠার ঘরে কি করে ও? এমন প্রশ্নে গলা শুকিয়ে গেল অপরার। দুজন ব্যক্তির কাছেই সে ধরা পড়তে চায় না। ঘটনা দুজনের একজন জানলেও বিষয়টা ভালো হবে না। ও কেবল প্রার্থনা করতে লাগল। আর আশ্চর্যের হল কিয়ান নিজেই ওকে বাঁচিয়ে দিয়ে বলল, গিয়েছে হয়তো ভালো লাগছিল না বিধায়।
সব কথা তো আমাদের বলবে না, তাই না? সুযোগটা কাজে লাগালো অপরা। ও নাক টেনে বলল, ঠিক। সব কথা আপনাকে কেন বলবো? প্রশ্নে অয়নের ভ্রু কুঞ্চিত হল। এই দুজনের মহব্বত একটু বেশিই বেড়েছে মনে হচ্ছে। ও আর কিছু বলল না, বরং প্রসঙ্গ বদলে বলল, কাজের কি খবর বলো? ভালো। সারা রাত জেগে কাজ করেছে কর্মচারীরা, এখন রেস্ট নিচ্ছে। সকাল সকাল প্যাকিং এর কাজ শুরু হবে। কিছু সময় পরই চলে যাব। অপরা মাঝ থেকে বলল, এখনই তো এলেন, যেতে হবে দ্রুত। সময় নেই, আমি চা করে দেই, চা খেয়ে যান। কথাটা বলেই অপরা ছুটল রান্নাঘরের দিকে। সেই দিকে তাকিয়ে অয়নের মুখশ্রী থমথমে হয়ে গেল। মেয়েটা নিজ থেকে তাকে তো কখনো চা করে দেয়নি। গাড়ি ভরাট করে মিষ্টির বাক্স ওঠানো হয়েছে। সমস্ত রাত জেগে এই মিষ্টিগুলো তৈরি করা। বিশাল অর্ডার। কিয়ান প্রথমবারের মতন এত বড় দায়িত্ব নিজে সামাল দিল। এখন পৌঁছে দেওয়ার পালা। বেশি দূরে নয়, কাছেরই পথ। ওদের দোকানের বেশ সুনাম থাকায় বড় ছোট সমস্ত অনুষ্ঠানেই চোখ বন্ধ করে অর্ডার হয়। কিয়ানের বাবা একটু চিন্তিত, তার ছেলেকে একটুও ভরসা করেন না তিনি। তাই বড় ভাইকে বললেন, ভাইজান, এভাবে রিস্ক হয়ে যায় না? কিয়ানের খবর তো জানেন, ছেলেটা আঁকা আঁকি ছাড়া আর কিছুই তো মন দিয়ে করে না। কথাটা কিঞ্চিত সত্য, তবু কিয়ানের ওপর ভরসা রাখা দরকার। হাজার হোক পরিবারের বড় ছেলে সে, তাকে অবশ্যই দায়িত্ব নেওয়া শিখতে হবে। বড় কর্তা কিছু বলার পূর্বেই কিয়ানের বাবা ফের বললেন, আমি বলছিলাম কি, সাথে অয়ন গেলে হয় না? ও গেলে ভরসা পেতাম। কথাটা শেষ হওয়ার পূর্বেই কক্ষে কিয়ানের আগমন ঘটেছে। তাই বাবার বলা কথাগুলো সে শুনেছে। একই সাথে লজ্জিত ও কষ্ট পেয়েছে বটে। মাত্র কয়েক বছরের ব্যবধানে বাবার নিকট এতটা অযোগ্য হয়ে গেছে সে। বিষয়টা মোটেও মধুর নয়। আহারে, সোনালি দিনগুলো কোথায় হারালো, সে তো দারুণ সব রেজাল্ট করত। সকলে কতটা ভরসা করত, অথচ চাকরি না পেয়ে আজ তার অবস্থান কোথায় এসে ঠেকেছে। লজ্জায় মাথাটা নুয়ে রাখল সে। বড় চাচা সেটি দেখলেন, বুঝলেন। ছোট ভাইয়ের কথায় তিনি সায় জানাতেন, যদি না কিয়ান কথাগুলো না শুনে ফেলত। তাই তিনি ঠিক করলেন, অয়নকে সাথে পাঠাবেন না, বরং কিয়ানকেই ভরসা করবেন। তিনি এগিয়ে এসে কিয়ানের বাহুতে হাত রাখলেন। অর্ডার বিশাল, তবে আহারি কিছু না। পরিবারের বড় সন্তান তুমি, দায়িত্ব বেশি হলেও সামলে নেওয়ার ক্ষমতা রয়েছে। কিয়ান মনে মনে চোখ ভিজিয়ে ফেলল। বড় চাচ্চু এতটা ভরসা করে তাকে? ও জবাব দিল না, তবে কথাটা বললেন, ওরই বাবা, একটু বেশিই রিস্ক হয়ে যায় না ভাইজান? সাথে অয়নকে। কথাটা পুরো না করতে দিয়ে বড় কর্তা বললেন, আমি যা বলেছি সেটাই হবে। কিয়ান পারবে, এটা অনেক কঠিন কিছু না। তাছাড়া অয়ন ভার্সিটি গিয়েছে। কথা ওখানেই থামল। কিয়ান মিষ্টির গাড়ি নিয়ে রওনা হল। সেদিকে তাকিয়ে বাবার হৃদয়খানা কম্পন হল। ইচ্ছে করেই কথাগুলো বলেছেন তিনি। ছেলের এমন দশা দেখতে বড় কষ্ট হয়। তিনি চান না কিয়ানের মতন নম্র, প্রতিভাবান ছেলেটা এভাবে নিজেকে হারিয়ে ফেলুক। দুপুরের অসহ্য গরম। ক্লাসের পর পরই দেখা করতে এসেছে অয়ন আর নীলা। একই পাড়া থাকা সত্ত্বেও রোজ দেখা হয় না তাদের। যদিও মাঝে মধ্যে নানান বাহানায় নীলাদের বাড়ির কাছে চলে আসে অয়ন, আর তাকে সাই জানাতে বাড়ি থেকে বের হতে হয় মেয়েটিকেও। দুজন এখন পাশাপাশি হেঁটে চলেছে। সূর্যের তেজ একটু বেশি হলেও একে অপরের সঙ্গ দুজনকেই আনন্দিত করছে। নীলার হাতে সেদিনের ব্রেসলেট, যা সব সময় পরে থাকে সে। ব্রেসলেটের দিকে তাকিয়ে সহসাই হেসে ফেলল ও। অয়ন সুধাল, হাসছ কেন? একটা ঘটনা মনে পড়ল। কি ঘটনা? ব্রেসলেটটা দেখে মা আমায় জেরা করেছিল। তারপর কি বললে? বললাম, বান্ধবী গিফট করেছে। কিন্তু মা এমনভাবে তাকালো যে ভীষণ ভয় পেয়ে গেলাম। সত্যিটা বলে দিয়েছ? আরে পাগল নাকি? সত্যি বললে আমাকে আস্ত রাখবে? কেন রাখবে না? রাখতেই হবে, একটা সময় পর তো জানবেই। এ কথায় নীলা একটু মন খারাপ করল। তারপর অয়নের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, অয়ন, তুমি আমার প্রথম ভালোবাসা। সেই ছোট থেকে পছন্দ করি, হারাতে চাই না আমি। অয়ন জবাব না দিয়ে তাকিয়ে রইল। এলাকায় নীলা রা যখন এল, তখন বেশ একটা হিরকি পড়ে গেল। সকলের মুখে মুখে নীলার প্রশংসা। সবাই বলল, আরে ডাক্তারের মেয়ে তো আগুন সুন্দরী, বড় হয়ে তো ছেলেপুলের মাথা নষ্ট করে দিবে।
আর সেই আগুন সুন্দরীকে দেখার জন্য 3 দিন বড় গাছের ওপর উঠতে হয়েছিল অয়নকে। অথচ সে দেখতে পায়নি। তারপর হুট করেই একদিন খেলার সাথী হল। সমবয়সী না হলেও বন্ধুত্বের সেই দিনগুলো দারুণ ছিল। তারপর আবার দূরত্ব, মাঝে তো মেয়েটিকে বলেই বসেছিল অয়ন। সময় তাদের আবার এক করেছে। শুধু বন্ধু নয়, ভালোবাসার মানুষ হিসেবে এক করেছে। অয়ন নিজেও অসম্ভব ভালোবাসে মেয়েটিকে। ওর হাতটা তখনও নীলার হাতে। ঘেমে অবস্থা খারাপ। ও হেসে বলল, তুমি ভরসা দিলে কিছুই হারাবে না। সেই সময়েই অদূরে নুহাসকে দেখা গেল। দুদিন সে অসুস্থ ছিল, তাই পড়াতে আসেনি। অয়ন ডেকে ওঠল, নুহাস। দুজন এগিয়ে এসে দূরত্ব কমিয়ে নিল। অয়ন শুধাল, কি খবর তোমার? শরীর ঠিক হয়েছে? হয়েছে ভাইয়া। পড়াতে যাবে কবে? আজ থেকেই যাব, যদি সমস্যা না হয়। সমস্যা কিসের? চলে এসো। সন্ধ্যায় তো। তবে দেখা হচ্ছে। একদম। কথা শেষ করে নুহাস চলে এল। তার মন দুদিন বিক্ষিপ্ত ছিল। এর পেছনে বড় একটি কারণ অপরা। মেয়েটার প্রতি অদ্ভুত আকর্ষণ অনুভব করেছে কিনা। কিয়ান সমস্ত কাজ শেষ করে ফিরছিল। পথে শুনতে পেল রুবিনা মায়ের গলা। মেয়েকে গালাগাল করছে সে। এত মাস ধরে চেষ্টা করেও মেয়েকে বিয়ে দিতে পারছেন না। ফলস্বরূপ মেয়েটির ত্বকের রং নিয়েও খোঁটা দিয়ে বসলেন। অপরা বের হয়েছিল দোকানে যাওয়ার জন্য। সে সময়েই কথাগুলো শুনল সে। ভ্রু কুঁচকে গেল তার। গলায় তেজ রেখে বলল, চাচি কাজটা ঠিক করল না। এভাবে রুবিনাবুকে ত্বকের রং নিয়ে কথা শোনাল। কথাটা বলে তার নিজেরও মন খারাপ হয়ে গেল। কিয়ানের দিকে তাকাল। অয়ন, কিয়ান কিংবা কথা, তিনজনের ত্বকের রঙই ফর্সা। অথচ সে একটু শ্যামরঙা। অবশ্য কখনো সখনো তাকে ও ফর্সা মনে হয়। কিন্তু এটা সত্য, বাড়ির বাকি তিনজনের তুলনায় তার ত্বকের রং কম উজ্জ্বল। কিয়ান নরম গলায় বলল, চলো বাসায় যাই। রুবিনাবুকে কথা শোনাচ্ছে। ভালো লাগছে না। তাদের নিজেদের বিষয়। আমরা কি করতে পারি? তবু অপু, এখানে দাঁড়িয়ে থাকলে ও লাভ নেই। অপরা মন খারাপ করে বাড়ির দিকে রওনা হল। তবে যাওয়ার পূর্বে একবার রুবিনাদের বাড়ির দিকে তাকাল। মায়ের বকুনি খেয়ে তার চোখ দুটি ছলছল করছে। মেয়েটির জীবনে এত দুঃখ কেন এসেছে? সমস্ত দিন অপরার মন খারাপ। কথা এসে বলল, অপুবু, চলো। নুহাস ভাইয়া পড়াতে এসেছে। অপরার ধ্যান নেই। কথা এবার ধাক্কাল। এতে নজর ফিরল তার। কি? নুহাস ভাইয়া পড়াতে এসেছেন? ভাই কেন বলছিস? স্যার বলবি। ওমা, অয়ন ভাইয়ার জুনিয়র তো। আর স্যার ডাকতে ভালো লাগে না। অপরা কথা না বলে বইপত্র নিয়ে এগিয়ে গেল। ঘরে প্রবেশের পূর্বে বড় করে সালাম দিল। সেই সাথে সালামের শেষে লাগালো স্যার শব্দটি। নুহাস লজ্জা পেল যেন। তারপর বলল, অপু, আমাকে স্যার ডেকো না। অপরা জানে স্যার শব্দটি নুহাসকে লজ্জায় ফেলে। তাই সে একটু হেসে বলল, কেন স্যার? ফের স্যার। নুহাস নড়েচড়ে বসল। মেয়েটি ভীষণ দুষ্টু। এত সহজে মানবে না। অপরা পেন্সিল কামড়াচ্ছিল। হুট করেই মাথায় একটা পড়ল। ঘাড় ঘুরিয়ে দেখল অয়ন দাঁড়িয়ে আছে। ও চোখ মুখ অন্ধকার করে ফেলল। অয়ন যেন পাত্তাই দিল না। সে নুহাসকে বলল, পড়ানো শেষ? অলমোস্ট। তাহলে চলো, চা খাওয়া যাক। নুহাস সাই জানালো। তারপর অপরা আর কথাকে কালকের জন্য পড়া দিয়ে দিল। অপরা অবশ্য তাকাচ্ছে না। সে ঠোঁট কামড়ে চেয়ে আছে অয়নের দিকে। অয়ন এসেই তাকে দিয়েছে। অথচ লোকটার সাথে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছে তার ছিল না। অপরা আর অয়ন একে অপরের সাথে কথা না বলে থাকতে পারে না। দুজনের কথা বলা লাগবেই, সেটা যে কোনো উপায়ে। এই বিষয়টি একদম ছোট থেকেই ঘটে এসেছে। তবে আশ্চর্যের হলো এবার কয়েকদিন হলো দুজন একে অপরের সাথে কথা বলছে না। দর্শনও ঘটেছে খুব কম। অয়ন ব্যস্ত ফুটবল নিয়ে, অপরা ব্যস্ত কিয়ানের সেই ছবিটা নিয়ে। ও মনে মনে সেই ছবিতে নিজেকে কল্পনা করে নিয়েছে। বিষয়টা পুরোটাই অবচেতনভাবে ঘটেছে। অপরা এখন স্বীয় কক্ষে বসে আছে। ভাবছে কিভাবে সেই ছবিখানা দেখা যায়। ও যখন এসব ভাবছে তখন ছোট গিন্নি এসে দরজায় নক করলেন। জবাব না পেয়ে ভেতরে প্রবেশ করলেন। উপস্থিতি বোধহয় বুঝতে পারল অপরা। সে চাইল। চাহনিতে প্রাণ নেই যেন। চিন্তায়, উত্তেজনায় কেমন একটা মলিনতা চলে এসেছে। অপু, তোর কি হয়েছে রে? ছোট গিন্নির কণ্ঠে চিন্তা। অপরা দীর্ঘ একটি নিঃশ্বাস ফেলল। তারপর ছোট গিন্নির গায়ের সাথে ঘেঁষে পড়ল। কিছু না গো, কিছু হয়নি তো।
চেহারার এমন দশা কেন? অয়নের সাথে ঝামেলা যায়নি? অয়নের নামটি শুনে চমকাল না অপরা। সে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। লোকটার কথা ও বলেই বসেছিল। ছোট গিন্নি অপরার মাথায় হাত রেখে শুধালেন, ঝামেলা কেন করেছিস? তোদের কি ঝামেলার সম্পর্ক? তার সাথে আমার কোনো সম্পর্ক নেই ছোট মা। ও মা, বলিস কি রে? তুই তো সেই ছোট থেকে। অপরা কথায় বাধা দিল। ছোট গিন্নির হাত মুঠোয় নিয়ে বলল, তোমরা সবাই কেন সেই কথা খানা ধরে বসে আছো বলো তো? আমি কি সত্যি সত্যি তার বউ হই নাকি? জবাবে ছোট গিন্নি হাসলেন। তারপর বললেন, অভিমান জমেছে? না, বুঝতে পারছি, অভিমান জমেছে। অপরা সরল চোখে তাকালো। অয়নের সাথে তার প্রণয় ঘটিত কোনো সম্পর্ক আছে কি? নেই তো, অথচ বিষয়গুলো এখন কেমন একটা রূপ নিচ্ছে। ওর ভালো লাগছে না। প্রেম, ভালোবাসা, মতন কঠিন ব্যাপার অপরার মস্তিষ্কে আসছে না। ওর মাথায় এখন গরম ভাত আর সর্ষে ইলিশ চলছে। রান্নাঘর থেকে সর্ষে ইলিশের ঘ্রাণ নাকে এসে লাগছে। অপরার হৃদয় চনমনে হয়ে উঠল। ও এক ছোটে নিচে চলে এল। এসে দেখল বড় গিন্নি মাত্রই তরকারি নামিয়েছেন। অপরা চট জলদি গরম ভাত প্লেটে নিয়ে নিল। বড় গিন্নি হেসে ফেললেন, পাগল মেয়ে, এসে গেছিস। তোর কথাই ভাবছিলাম, কখন যে আসবি। সর্ষে ইলিশ বলতে তুই আর অয়ন তো পাগল। সর্ষে ইলিশ নিয়ে কথা হবে না বড়মা। দ্রুত দাও। বড় গিন্নি যখন সর্ষে ইলিশ দিচ্ছেন তখনই অয়নের গলা, আমার জন্য বড় পিস রাখবে মা। অপরা ভেঙচি কাটল। তারপর বলল, আমি আগে এসেছি। আমার জন্য বড় পিস বললেই হলো নাকি? আমি ওর থেকে বড়, তাই বড় পিস আমার। দুজনের কথা কাটি চলছে। এমন অবস্থা দেখে বড় গিন্নি পড়লেন বিপাকে। এদের ঝামেলা থামাতে তিনি বললেন, কাউকে বড় পিস দিব না। বড় পিস কিয়ানের জন্য, আর সব থেকে ছোট পিস দুটো তোদের দুজনের। অপরা আর অয়ন একে অপরের মুখের দিকে চাইল। দুজন যেন একে অপরকে গিলে খাবে। শেষমেশ দুজনের প্লেটেই ছোট টুকরো এল। তাদের এই ঝগড়ার কিঞ্চিত ভাগ শুনেছে কিয়ান। ও এসেই নিজের মাছটা অপরার দিকে তুলে দিল। অপরা বিরোধ করে বলল, আমি দু টুকরো দিয়ে কি করব? খাবে। আমার তো অ্যালার্জি, আমি খেতে পারবো না। অপরা ফ্যাল করে চেয়ে রইল। কিয়ান বরাবরই ওকে স্নেহ করে। একজন ভালো মানুষ বটে। অন্যদিকে অয়ন সব সময় তাকে বকাঝোকা করে। কাজ করাই, দুজনই তো একই রক্তের। অথচ এতটা ভিন্নতা। মাছকাণ্ডের পর্ব তো শেষ। এখন শুরু হলো চায়ের কাণ্ড। বিকেলের এই সময়টায় চা না হলে অয়নের চলে না। সবাই দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে আছে। অপরাই বসার ঘরে বসে টিভি দেখছিল। অয়ন মনে মনে মেয়েটিকে উদ্ধার করতে লাগল। আজকাল যা অবাধ্য হয়েছে। কিছু সময় পর গলা পরিষ্কার করে বলল, এক কাপ চা বানিয়ে আনো তো। অপরার হাতে চিপস। সে খাচ্ছে আর টিভি দেখছে। কোনো পরিবর্তন নেই। অয়ন ফের ডাকল, অপরা। জবাব এল না। ইচ্ছাকৃতভাবে কাজটি করছে অপরা। সেটি বুঝতে পারল অয়ন। তবে সমস্যা হলো মেয়েটি আজকাল বেশিই অবাধ্য। কিছুই শুনতে চায় না। তাই স্নেহের হাতটি মাথায় না রাখলে চিরে ভিজবে না। ও গিয়ে পাশে বসল, গা ঘেঁষে। এতে করে অপরা চোখ মুখ অন্ধকার করে ফেলল। অয়ন ডাকল, অপরা, আমার মিষ্টি পাখি, এক কাপ চা বানিয়ে আনো তো। শুরু হলো ছেলেটার নাটক। ছোট থেকে এহেন নাটক করে এসেছে অয়ন। অবশ্য নাটকের বিপরীতে মেয়েটির প্রতি স্নেহের ভাগটুকুও কম নয়। তবে বরাবরই অয়নের নাটকে অপরা ও গলে জল হয়ে যেত। তবে আজ আর না। অপরা এখন চালাক হয়ে গেছে। এসবে আর চিরে ভিজবে না। ও যেন পাত্তাই দিল না। অয়ন পড়ল বিপাকে। মেয়েটার সাথে কথা বলার ইচ্ছেটিই হল না। রেগেমেগে চলল চা বানাতে। সেদিকে তাকিয়ে ভেঙচি কাটল মেয়েটা। তারপর আওড়াল, নাটকবাজ। 5 মিনিট পরের ঘটনা। ফোনে রিলস দেখা শুরু করেছে অপরা। দারুণ এক ফানি রিলস। ও জোরে হাসছিল। ওমন সময়েই রান্নাঘর থেকে মৃদু চিৎকার শোনা গেল। অয়নের গলা। কণ্ঠটা শুনেই গলা শুকিয়ে এল অপরার। 1 সেকেন্ড বিলম্ব হল না তার। ও ছুটে এল রান্নাঘরে। এসে দেখল হাত ধরে বসে আছে অয়ন। আর মেঝেতে লাল বর্ণের কিছু একটা লেগে আছে। ও চিৎকার করে ওঠল, কি হলো এটা? অয়ন ভাই, হাতটা দেখতে দেন। উত্তেজিত সুরের সাথে এগিয়ে এল অপরা। দ্রুত অয়নের হাতটা চেপে ধরল। মেঝেতে অনেকটা লাল তরল মিশে আছে। অপরার চোখে একদম জল চলে এল। অয়নের হাতটা চেপে ধরে কান্নার সুরে বলল, হাত টল কিভাবে? এতটা
মেঝেতে অনেকটা লাল তরল। সেই দিকে চেয়ে অপরার কান্না যেন বাড়তে লাগল। ওর জন্য এমনটা হলো। ও যদি চা বানিয়ে দিত তবে এমনটা হতো না। ওর কান্না বাড়ছে। অয়ন এবার নিজেকে ধরে রাখতে পারল না। হেসে ফেলল শব্দ করে। সেই শব্দ কানে যেতেই অপরার হুঁশ ফিরল। কিতকালেই বুঝে নিল পুরোই অভিনয়। মেঝেতে হাতে লেগে থাকা লাল তরল মোটেও রত নয়। রাগে দুঃখে অপরা দাঁড়িয়ে পড়ল। চেঁচিয়ে ওঠল। সুযোগ নিলেন। আমাকে কাঁদালেন, শুধু শুধু এমনটা করলেন। মেয়েটার কান্না বেড়ে গেছে। ওর অনুভূতিতে ঘা ত করল অয়ন। বাড়ির প্রতিটা মানুষকে ভালোবাসে ও। সামান্য ঘা তে ওর অন্তর জ্বলে যায়। আর সেই সুযোগটিই নিল অয়ন। ওর কান্না বাড়ছে। ততক্ষণে বাড়ির সবাই এসে গেছে। এসে দেখল কাঁদছে অপরা। অয়ন ফ্যালফ্যাল করে চেয়ে আছে। সে বুঝতে পারেনি অপরা এভাবে রিয়েক্ট করবে। মেয়েটা আজকাল বড় অচেনা হয়ে ধরা দিচ্ছে। এ যেন এক ভিন্ন অপরা, যাকে বুঝতে পারে না অয়ন। কোনোভাবেই বুঝতে পারে না। অথচ অতীতের সম্পর্কটা কতটা মসৃণ ছিল। তবে কি সব বদলে যাচ্ছে? সেটি ভাবতেই অয়নের হৃদয়ে ইস্তদহন সৃষ্টি হল। পাড়ার ছেলেপুলেদের আসরের নতুন টপিক, ফুটবল ম্যাচ। সোলাইমানদের পাড়ায় দারুণ কিছু খেলোয়াড় রয়েছে। সেই জন্য বরাবরই নাকাল হতে হয় অয়নদের পাড়ার। এবার ওরা সচেতন হল। যেভাবেই হোক নিজেদের নাক বাঁচাতে হবে। এভাবে চলছে না। অয়ন, রুশান আর মুরাদ। বয়সের ফারাক থাকলেও অনেকটা বন্ধুর মতন মেলামেশা। অয়ন বেশ জোর দিয়ে বলল, এবার যদি ম্যাচ না জিততে পারি, মান সম্মান কিছু থাকবে না। জবাবে মুরাদ মাথা চুলকাল। ওর মাথা চুলকানো দেখে অয়নের কণ্ঠ গুমোট হল। মাথা চুলকানো বাদ দিয়ে ভালো মতন প্র্যাকটিস করবি। এত সুন্দর করে সব সাজিয়ে দেই তবু গোল দিতে পারিস না। ভাই, গোল যে কটাই হোক আমাদের। ওরা তো বেশি গোল দেয়। রুশান রে বলেন। ও একটা শটও আটকাতে পারে না। অয়ন রুশানের দিকে চাইল। গোলকিপার হিসেবে মাঠে খেলে সে। একটু কাচুমাচু হয়ে বলল, ওরা খুব শক্তিশালী ভাই। এত জোরে শট করে যে বুঝতেই পারি না। ওরা শক্তিশালী আর তুই কি ভাত খাস না নাকি? না মানে গোলকিপার বদলে দিব। তুই ভালো মতন প্র্যাকটিস করবি। যদি কোনো ভুল করিস, ভুল হবে না ভাই। ঠিক আছে, বাকিদেরও জানিয়ে দিবি। এবার যেন ভুল না হয়। রুশান আর মুরাদ মাথা দোলাল। ক্যারামের শেষ চাল দিয়ে বাজিমাত করল অয়ন। হাতে আটা লেগে আছে। সেটা ঝাড়তে ঝাড়তে পেছনে চাইতেন দেখা মিলল রুবিনা আর নীলার। দুজন কথা বলতে বলতে দোকানে প্রবেশ করছে। অয়ন ঠোঁট কামড়ে চাইল। মেয়েটিকে বলেছিল একটু দেখা করতে। অথচ বলল, বের হওয়া যাবে না। এখন ঠিকই বের হয়েছে। রুবিনা আর নীলা জিনিসপত্র কিনছে। দুজন সম্ভবত কোথাও একটা যাবে। স্বাভাবিকভাবেই নীলার সাথে পাড়ার ছেলেদের কথা বলার সুযোগ কম। পরিবার থেকে ভীষণ কড়া নির্দেশনা রয়েছে। তাই অয়ন রুবিনার সাথে কথা বলতে গলা পরিষ্কার করল। সেই শব্দ পেয়ে রুবিনা চাইল। একটু হেসে বলল, অয়ন ভাইয়া, তুমি এই বেলায় এখানে? খেলছিলাম। তা তোরা এই দুপুরে কি করছিস? জিনিস কিনছি। সেটা তো দেখছি, তবে এত সেজে গুজে কেন? আসলে নীলাপুর সাথে একটু বের হব। নীলার সাথে বের হবে? কথাটা শুনে অয়ন ঘাড় ফিরিয়ে চাইল। নীলা মুচকি হাসছে। কোথায়? আপু বান্ধবীর বাসায়। তার নাকি বাবু হবে, তাই বাবার বাড়ি এসেছে। অয়ন আর ঘাটাল না, চুপচাপ সরে এল। জিনিসপত্র কিনে আগাতে লাগল নীলা আর রুবিনা। যাওয়ার পূর্বে অবশ্য পেছনে ফিরল নীলা। অয়ন আর তার চোখাচোখি হতেই মেয়েটি ভেঙচি কাটল। অয়ন তখনও ঠোঁট কামড়ে চেয়ে আছে। নুহাস পোড়াচ্ছে। অপরা পড়ছে কম, ছেলেটাকে দেখছে বেশি। একদম সাদামাটা। এমন ছেলে খুব কমই দেখা যায়। চোখে আবার চশমাও আছে। নুহাস এক পর্যায়ে মেয়েটির দিকে চাইল। দুজনের চোখাচোখি হতেই অপরা মেকি হাসল। সেই হাসিতে নুহাস যেন লজ্জা পেল। যা স্পষ্ট দেখল কথা। ও একটু অপুবু সাথে ঘেঁষে নিল। তারপর বলল, এটা কি হলো? নুহাস ভাই কেন লজ্জা পাচ্ছেন? ও মা, আমি কেমন করে বলবো? সামথিং ইজ রং অপুবু। একদম বাজে কথা বলবি না। আমি না কেমন সন্দেহের গন্ধ পাচ্ছি। তাই হুম। আর তুমি জানো, এই কথাগুলির সন্দেহ কখনো। কথার কথা শেষ হওয়ার পূর্বেই নুহাস একটু ধমকে ওঠল। যার ফলে চোখ বড় বড় হয়ে গেল কথার। ও বেশ ভয় পেয়ে গেছে। নুহাসকে বেশ সিরিয়াস দেখালো।
পড়ার মাঝে কথা কিসের? আমি তো। হ্যাঁ তুমি তো অপু। সাথে ফিসফিস করছিলে। কথা আর কিছু বলতে পারল না। অপরা মুখ ভার হয়ে গেছে। সব কিছু ফেলে নুহাস বলল, অপু। ছেলেটাকে লজ্জায় ফেলতে অপরা বলল, জি স্যার। তবে আজ আশ্চর্যের বিষয়টি ঘটল। নুহাস কিন্তু লজ্জা পেল না। ও বরং চোখ মুখ শক্ত রেখে বলল, হোম ওয়ার্ক দিয়েছিলাম। অপরার গলা শুকিয়ে এসেছে। ও শুকনো একটি ঢোক গিলল। তারপর বলল, মনে নেই। নুহাস যেন একটু চটে গেল। রেগে বলল, এর কোনো মানে নেই। এভাবে পড়ানো যায়? অপরা মনে মনে বলল, প্লিজ পড়াবেন না। তবে মুখে বলল, দুঃখিত স্যার। নুহাস তেমন কিছুই বলল না। শুধু নিজের জিনিসপত্র গুছিয়ে নিল। অপরা আর কথা দুজনের মুখ চাওয়াচাওয়ি করল। তারপর দুজনেই দাঁড়িয়ে পড়ল। নুহাস তার ব্যাগপত্র নিয়ে বের হয়ে যাচ্ছে। যাওয়ার পূর্বে অবশ্য বলল, এরপরে যেন কোনো কিছু মিস না হয়। নুহাস সদর দরজা দিয়ে বের হওয়ার সময় কিয়ানের সাথে দেখা হয়ে গেল। দুজনের চোখাচোখি হওয়ায় দুজনেই হাসল। ঘড়িতে সময় দেখে কিয়ান শুধাল, আজ তারা আছে নাকি? জি ভাইয়া কিছুটা। ও, যাও তাহলে। বাক্যটি শেষ হতে না হতে পাশ কাটিয়ে চলে গেল নুহাস। তারপর কিছু পথ এসে লম্বা লম্বা শ্বাস নিল। তার মাথা কাজ করছে না। অপরার প্রতি এমন আকর্ষণ ভেতর থেকে যন্ত্রণা দিচ্ছে। কিয়ান ভেতরে এসে দেখল কথা আর অপরার মুখ ভার। ও একটু ভালো মতন পরখ করে বলল, কি হয়েছে? অপরা কিছু জবাব দিবে তার আগেই কথা বলল, অপুবু হোম ওয়ার্ক করেনি। সেই জন্য নুহাস ভাইয়া রেগে চলে গেলেন। অপরা আর কি বলবে? ও শুধু কথার দিকে চাইল। মেয়েটা এত বেশি পাকনামি করে। কিয়ান হতাশ হয়ে একটি নিঃশ্বাস ফেলল। তারপর অপরার দিকে চাইল। অপরা মাথা নিচু করে বলল, এত কঠিন পড়া, আমার মাথায় না গেলে কি করব? সত্যিই তো, বেচারির কি দোষ? আসলে দোষ যে নেই তেমন না। অপরা চেষ্টা খুব কম করে। না পারলে হতাশ হয়ে যায় দ্রুত। কিয়ান বলল, কি সমস্যা হচ্ছে? নুহাসের পড়া বুঝতে পারো না? পারি, তবে মনে রাখতে পারছি না। হোম ওয়ার্ক দিলে নানান সমস্যা পাই। তখন মনে হয় একজন টিচার পাশে থাকলে হয়তো বেটার কিছু করতে পারতাম। আহারে অপরা, মেয়েটা এমনভাবে বলল যে কিয়ানের বড় মায়া হল। ও নিজের দীর্ঘশ্বাস লুকিয়ে বলল, ঠিক আছে, আমার কাছে এসো, আমি হোম ওয়ার্কে হেল্প করব। কথাটা বলে কিয়ান তো চলে গেল। তবে অপরা পড়ল মুসিবতে। আরে, এই অভিনয় সে করেছিল, যাতে কিয়ান দরদ দেখায়। বুঝতে পারে তার দোষ নেই। কিন্তু দরদ দেখিয়ে হোম ওয়ার্কে হেল্প করবে, এটা তো আশা করেনি সে। মেয়েটার জ্বালা এবার বাড়ল যেন। ওর মুখের অবস্থা দেখে কথা হেসে ফেলল। অপরা কাঁদো কাঁদো ভাবে বলল, ছেড়ে দে মা, কেন্দে বাঁচি। রাতে অয়নের মেসেজ এল। নীলা তখন খাবার খেতে বসেছিল। মেসেজের টুং শব্দে বাবা, মা দুজনেই ফিরে তাকালেন। ও শুকনো ঢোক গিলল। তারপরই সামলে নিয়ে বলল, রাইমা মেসেজ পাঠিয়েছে। আসলে অনেক দিন পর দেখা করলাম কিনা, তাই কিছু ছবি তুলেছিলাম, সেগুলোই চাইল। ওর কথার পৃষ্ঠে আর কিছু বলল না কেউ। ও আস্তে করে ওঠে চলে এল। আড়াল হয়ে লিখল, একটুর জন্য ধরা পড়ে যেতাম। এমন সময় মেসেজ দেয় কেউ? জবাব এল সাথে সাথেই। মেসেজ খুলে নীলা দেখল, অয়ন লিখেছে, ধরা পড়লেই ভালো হতো। তুমি খুব মিথ্যে বলছ আমায়। আরে মিথ্যে বলিনি, তাই, সেই জন্যই তখন বন্ধুর বাসায় ঘুরে এলে। আরে বাবা, সেটা তো প্ল্যান ছিল। তোমাকে একটু দেখব বলে। মিথ্যুক। আরে সত্যি, আমি চেয়েছিলাম এক ঢিলে দুই পাখি মা রতে। আর কিছু না। অয়ন কিছু বলার পূর্বেই নীলার বাবা ডেকে উঠলেন, নীলা, হয়েছে তোমার? জি বাবা, এই তো আসছি। ও দ্রুত মেসেজ টাইপ করল, বাবা ডাকছে। এখন টাটা, পরে কথা হবে। নীলা খাবারের টেবিলে আসতেই ওর বাবা একটু গুমোট হলেন। খাবার প্লেটে নাড়াচাড়া করতে করতে বললেন, তোমাকে নিয়ে আমি সত্যিই পারি না। নীলা একটু কাচুমাচু হয়ে বসল। ওর মা বিষয়টা বুঝতে পেরে বললেন, থাক না সেসব কথা। থাকবে কেন? জীবনে বড় একটা ভুল করে বসল। সরকারি মেডিকেলে চান্স হওয়ার পরও কি না। তিনি কথাটা আর টানলেন না। খাবার নাড়াচাড়া করে বললেন, যা হবার হয়েছে। আর কিছুই বলার নেই। নীলা চুপ করে রইল। মেডিকেল তার স্বপ্ন ছিল এমন না। বাবা ডাক্তার, ছোট থেকেই চেয়েছেন ডাক্তার বানাবেন। ওই সুবাদেই পড়াশোনা করা হয়েছে বিজ্ঞান বিভাগ থেকে। মজার বিষয় হল, অয়ন স্কুল পরিবর্তন করার পরের বছরই স্কুলে বিজ্ঞান বিভাগ চলে আসে।
ভাগ্য বোধহয় চায়নি ওরা এক হোক। তবে নীলা ভাগ্যকে বুড়ো আঙুল দেখিয়ে অয়নের ভার্সিটিতে ভর্তি হয়েছে। আর তারপরই তাদের অনুভূতি নাম নিয়েছে ভালোবাসার সম্পর্কে।